সকাল ৯টার দিকে ঘুম ভাঙে অন্তুর। এই বাড়িতে অভিভাবক একমাত্র হামজা, বাড়ির বড় সেই। তার কত কাজ। সকালে উঠে কোথাও গেছে হালকা কিছু খেয়ে। রিমি ও তরু রান্না বান্না করে। অন্তুর জ্বর কম, তখন মাথাটা ঝিমঝিম করছে। উঠে দাঁড়াতে চারিদিক ঘুরে উঠল। মেঝের দিকে তাকিয়ে রইল। বিছানায় বসে মেঝের উপর পড়ে আছে জয়। হু হু করে এসির বাতাস ঘুরছে বদ্ধ ঘরে। মদের বোতলটা পড়ে আছে জয়ের মাথার কাছে, তরল গড়িয়ে পড়েছে মেঝেতে। সেদিন একবার রাতে খানিক সময়ের জন্য ব্যালকনিতে বসেছিল জয়। অন্তুর কাছে এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছিল, অন্তু দেয়নি। তরুকে দিয়ে পাঠিয়ে পরে যখন রুমে এলো তখন জয় বলল, তোমার বাড়ির লোকেরা কোথায় গেছে? জানিয়ে যায়নি। এ নিয়ে জয় আর কথা বাড়ায়নি অবশ্য। অন্তু ঘরে দু একটা কাজ করে বেলকনির পর্দা ধরে দাঁড়ায়। জয় একমনে সিগারেটের ধোঁয়া গিলছে বসে। অন্তু জিজ্ঞাসা করল, আপনাদের ও বাড়িতে কেউ থাকে না? একজন কেয়ারটেকার তার বউ থাকে। আপনি এখানে কেন থাকেন? অভ্যাস, ছোটবেলা থেকে আছে। আর যেতে চাইলেও হামজা ভাই ছাড়বে না। কবে এসেছেন এ বাড়িতে? আমি তখন ছোট, 10-11 বছর বয়সী হব। সেই থেকে আছি এখানে। এটাই আমার ঠিকানা। ও বাড়ি মালিকানা পেয়েছি বড় হয়ে। কেন জিজ্ঞাসা করছোস? অন্তু চুপ রইল। জয় চোখ তুলে তাকিয়েছিল। কেন যাবে তুমি? না। যেতে চাইলে বলবে, নিয়ে যাব। তোমারও হক আছে শ্বশুর বাড়ি যাওয়ার। এখানে থাকতে সমস্যা হচ্ছে কেন? এমন ভাব করছেন কেন যেন আমি বললেই সব কবুল? বদমাসের মতো হাসলো জয়। তা কিছু বিষয় তাই যেতে ইচ্ছে করছে বলো, ঘুরিয়ে আনবো। শ্বশুরবাড়ি দেখালেন এখন অব্দি। অন্তু মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়েছিল। জয় বলল, নামাজ পড়বে নাকি তুমি? কেন, খিদে পেয়েছে? স্পষ্ট ঘৃণা আর তাচ্ছিল্য ফুটে উঠে অন্তুর মুখে। এতক্ষণের শান্ত জয় ধপ করে জ্বলে উঠল। তোমার খোঁজ শুধু আমি খিদে পেলেই নেই। তা নয়, তাই তো জানি আমি। জয় উঠে দাঁড়ালো। কথা কোন লাইনে যাচ্ছে বুঝতে পারছো? স্বামী আমি তোমার। কথাটা বলতে বোধহয় একটু বাদলো জয়ের। এইসব কথা ভদ্র পুরুষদের জন্য নয়। সে তো তেমন না। তাই নাকি? আপনি তা মানেন? মানামানি পরে আগে জানার কথা হোক। পুরো জেলা জানে আমজাদ মাস্টারের মেয়েকে বিয়ে করেছি আমি, জয় আমরির বসে। আমিও কি তাই জানি? কথার লাইন ধর্ষণের দিকে নিয়ে যাচ্ছ। ঠিক বলেছি? ভুল বলার অভ্যাস নেই আপনার। ঠিক ধরেছেন। হরে শালি, আমার উচিত হয়নি তোকে এত ভালোভাবে বিয়ে করে ঘরে তোলা। বিয়ের আগে খালি বদনাম করেছি, বাস্তবতে ভেতরে ফোপা। সুয়নি কামটা ঠিক করে নেয়। কোনো একদিন ধরে রেপ টেপ করে তারপর বিয়ে করলে কিন্তু রেপের বিষয়টাতে এক প্রকার ফোবিয়া আছে আমার। নয়তো রোজ চাকরের মতো ট্রিট করলে তবে তোর আজকের কথা সহ্য করতে হতো না আমার। বদনাম খারাপ লাগে না আমার, কিন্তু অপবাদ ভালো লাগে না। সর সামন থেকে। রেপ বিষয়টাতে ফোবিয়া আছে? অন্তু উপহাস করে। গম্ভীর হলো জয়। হুম। লম্বা করে সিগারেটে টান দিয়ে হেসে ফেললো চট করে। বিশ্বাস হচ্ছে না? না, খুব বেশি জোর জবরদস্তি করি বলে মনে হয় তোমার, তাই তো? সেটাই রেপ বউকে। হ্যাঁ, তোমার আমাকে সহ্য হয় না, সেক্ষেত্রে আমার নর্মাল টাচও ব্যাড টাচ মনে হয়। এটাকে রিয়েলিটি ভিডিওতে ব্যাখ্যা করে যেতে পারে। আজ এসব ভাবনায় আসতেই ইচ্ছে করলো বোতলটা তুলে জয়ের মাথায় আঘাত করতে, কিন্তু করা যাবে না। প্রশ্ন অনেক, তা সব জয়ের কাছে। আবারও ভাবে সে এসবের মাঝে নিজেকে জড়াচ্ছে কেন। এসব ছেড়ে দূরে কোথাও চলে গেলে হয় না? পরক্ষণে মনে পড়ে তার ভবিষ্যৎ পেশা এসব নিয়ে। তো সে একজন ভবিষ্যৎ আইনজীবী। ঝামেলাকে তার রক্তকণিকার মতো রন্ধ্রে বয়ে নিয়ে বেড়াতে হবে চিরকাল। অন্তু কিসের এক শক্তিতে যেন জ্বলে উঠল। উঠে দাঁড়ালো। এতক্ষণ মনটা গুমোটে মেরেছিল, কারণ বোঝা যাচ্ছিল না। এবার স্পষ্ট হলো, তাকে তো বড় ঘরে যেতে হবে। বাচ্চারা কি করছে? সরিয়ে নেয়নি তো আবার? শরীরটা ছটফট করে উঠল উত্তেজনায়। বাচ্চারা খেয়েছে? লম্বা বারান্দার কাছে রিমি জাপটে ধরে। আপনি যাবেন না? মেয়র সাহেব এখনো বাড়িতে, ওয়ার্কশপে আছে। জয় ভাইয়া ঘরে। আমাকে বিশ্বাসঘাতক বানাবেন না। আমি আপনাকে গোপনে সাহায্য করতে চেয়েছি, সে ওয়াদা ভুলে যাচ্ছেন আপনি। অন্তু ঘরে ফিরে চুপ করে বসে থাকে। 9:30টার পর জয়ের ঘুম ভাঙলো। বাইরে কাজ থাকলে তাকে ডাকতে হয় না কখনো। সময় মতো ঠিক ঘুম ভেঙে যায়। তাকে একবার কার্যালয়ে যেতে হবে, মিটিং আছে। অন্তুকে দেখে হাসলো। ফিলিংস বেটার ঘোরালি। অন্তু নিঃশব্দে তাকিয়ে রইল শুধু। জয় হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে পোশাক পরতে পরতে অন্তুকে বলে, ভার্সিটিতে যাবে আজ আমার সাথে। অন্তুর মনটা নেচে উঠল। তা লুকিয়ে আস্তে করে বলল, শর্ত কি? শর্ত? হো হো করে হেসে উঠে জয়। যাচাই দিবে তো দাও, একটা কিস দাও না হয়। ঠোঁটে না দিলেও চলবে, প্রথমেই ওভারডোজ হয়ে যাবে তোমার। গালেই দাও, নো চিন্তা। চুমুগতভাবে কিন্তু জয় আমির গোটা শরীরটাই ভার্জিন। ও অনেক কিসমি। গালে গিয়ে দেবো? অন্তু কথা ঘোরায়।
সব সময় নিজের নাম জপার কি আছে? জয়ামির জয়ামির। জয় হাসলো। আমার নাম জয়, উপাধি আমির, জয় ইভেন জাভেদ আমির। আমির, কিন্তু জামায়াতের প্রধান প্রতিনিধিত্বের বলা হয়। শুনেছি আপনি যুদ্ধাপরাধীর ছেলে। আপনার পরিবার শিবিরের কর্মী ছিল। জয়ের মুখটা দগ্ধ হয়ে উঠল, ঠিক যেমন খড়ের গাদায় জ্বলন্ত মশাল পড়লে আগুন জ্বলে ওঠে, সেটাও ছায় চাপা নীলচে আগুন। তা খেয়াল করলো অন্তু আয়নায়। জয়ের দৃষ্টিতে খুন চেপেছে, দাঁতের মাড়ি পিষে বলল, আমির আবার বাপদাদাদের বংশের উপাধি, পদবী হিসেবে আছে কেন? বেশি বলতে শিখেছো, খুব বেশি। হ্যাঁ, জামেদ শিবির। পেছনে ফিরল তো চোখে যেন ফুটন্ত আগুন। আর একবার তোকে বড় ঘরে যেতে দেখলে কেটে টুকরো টুকরো করে ফেলবো, শালির মেয়ে। আর বাচ্চাগুলোকে লোহার চুল্লিতে গলিয়ে তোর দালালি বের করবো। পরবর্তীতে মা পাবি না, সে তুই যেই হ। অন্তু কিছু বলল না। তার ভার্সিটি যাবার চান্স মিস করা যাবে না কোনোভাবেই না। থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে সেই কবে। ভার্সিটিতে তারা দুজন পা রাখতে বোধহয় উৎসব শুরু হয়ে গেল। কত কত দিন পরে যেন অন্তু আবারও চিরচেনা সেই শিক্ষাঙ্গনে পা রেখেছে। খুশি ও বিষাদ একসাথে চাপলে কেমন অদ্ভুত অনুভূতি হয়। সকলে হা করে দেখছে, হাসছে, ইশারায় বোঝাচ্ছে খুব মানিয়েছে, আসলেই মানিয়েছে। জয়ের উচ্চতার সাথে অন্তুর কাঁধ মিলেছে। খানিক শ্যামলা জয়, আমিরের ফর্সা বউ, ভালো মানায় বাহ্যিকভাবে দুজনকে। কত শুভেচ্ছা যে পেল ওরা। অন্তু খালি দেখলো বাঙালি তেল মারতে কত দক্ষ। জয় কোনো দেবদূত, সবার অভিব্যক্তি তাই বলছে। সৃষ্টিকর্তা নিশ্চয়ই এদের ডিএনএতে এক্সট্রা কিছু তেল জমা করে দেয়, যাতে সমাজে নোংরা লোকদের বিরুদ্ধচারণ না করে বরং সেদে সেদে তেল মারতে পারে। অন্তু তা পারলে আজ সে কিছুই হারাতো না। আফসোস সে পারে না। সবাই এসে হাত মেলাচ্ছে জয়ের সাথে। জয়ের একটু হাতের ছোঁয়া পেতে কত উদ্গ্রীব তারা। অন্তর মনে হলো জয় যেন আরো ক্ষমতাসীন হয়ে উঠেছে দেশের এই হাঙ্গামায়। তাই তো হবার কথা। মজলুমরা যত এদের জুলুমের শিকার হয়ে দুর্বল হয়ে পড়বে, এরা অপেক্ষাকৃত তত দাপটে দেশ জলসাতে অগ্রসর হবে। এটাই তো আইনস্টাইনের আপেক্ষিকতার সূত্র, ল অফ রিলেটিভিটি। জয় এই সূত্রটায় চরম বিশ্বাসী। অন্তুর এই দেশের কুকুরসম জনতার প্রতি আক্রোশ জন্মালো। এরা কুকুরের চেয়েও ভালো লেজ নাড়ানো প্রজন্ম, যারা আরামপ্রিয়। পরিবার ও নিজেকে নিরাপদে রাখতে ড্রেনের পানিকেও পবিত্র বলে ঠোঁট এলিয়ে হাসে। এরা প্রতিবাদ পরবর্তী পরিণাম চিন্তা করে হিংস্র হায়নাকে গবাদি পশুর মতো উপকারী বলে স্বীকার করে নেয়। জয় অন্তুর দিকে ঝুঁকে আস্তে করে বলে, এতটা সম্মান পেয়েছো কখনো? যতটা অপদার্থ ভাবো আমায়, আমি ঠিক ততটাই পদার্থ। তোমার দেখার দৃষ্টিকোণ খারাপ, গড়লি। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা থাকবে এই দৃষ্টিকোণ যেন আজ জীবনের এক ফোঁটাও না বদলায়। চিরদিন এই দৃষ্টিতেই দুনিয়া দেখে মরতে চাই। জয় বিড়বিড় করলো, শালির মুখ তো মুখ না, এসএমজি রাইফেল। মিথ্যা কথা জানে না শালি, মিথ্যা হলেও চলবে। তোর মুখে নিজের প্রশংসা শুনে মরণ কবুল বউ। তুমি মিঠা কথা শুনতে চাও কেন শালা? যখন জানো আমার মুখে তা বেরোবে না, তবে যদি মরণ কবুল হয় তো শেষবার একবার বলবো, কবে মরতে চান? আমি প্রস্তুত হই মিঠা কথা বলতে। জয় অবাক হয়ে তাকায়, গর্বিতভাবে বলে, অ্যাজ হাজব্যান্ড সো হিজ ওয়াইফ। সাবাস। কোন সম্বন্ধে সাওয়াল কয়? আমাদের জুটি ভালো না? তার মাকে আসসালামু আলাইকুম। শহীদ মিনার চত্বরে এসে হু হা করে হেসে উঠে জয়, ইঙ্গিতপূর্ণ হাসি। এখানে কতবার অন্তুকে হেনস্থা করেছে, র্যাক দিয়েছে। সেই মেয়ে আজ তার ঘরওয়ালি। ক্লাস শেষে সেদিন অন্তু জয়ের সাথে বাড়ি ফিরেছিল। ফেরার পথে নতুন বর্ষের বই কিনে নিয়ে এলো গাদা ধরে। জয় কোম্পানি আইন বইটা হাতে নাড়াচাড়া করে বলে, কি বাল পড়ে এসব? এইসব পরে কোনো লাভ আছে? এই বয়সে আমরা বিক্রিয়া করতে গিয়ে সায়েন্স ল্যাব ব্লাস্ট করে এসেছি, আর ওরা ব্যবসা আইন পড়েছে। দেশের কি অধপতন এমনি এমনি হলো? যাই হোক, জয় বাংলা। মামা, বইটা বউর জন্য প্যাক করে দিন। তারা অনেকক্ষণ রোদের তেজে ঘরমাক্ত দেহে দাঁড়িয়েছিল ব্রিজের উপর। এরপর জয়ের কত সব আস্তানায় ঘুরেছে জয় অন্তুকে নিয়ে। জোর করে ব্রিজের নিচের ছোট খুপড়িগুলো টোস্ট বিস্কিট খেতে টঙের দোকান। গরমের মধ্যে বাচ্চাদের সাথে মাঠে নেমে ক্রিকেট খেলে শার্ট ভিজিয়ে এলো। তা খুলে অন্তুর হাতে দিয়ে শুধু গেঞ্জি পরে বাকি পথ পার। এক গাদা লাল আইসক্রিম কিনে তা খেতে খেতে হেসে লুটিয়ে পড়ছিল বাচ্চাদের সাথে। অন্তু অবাক হয়, এরাও বাচ্চা ওরাও, তবু এই বৈষম্য কেন, কিসের আক্রোশ? শহরের সব কুকুর বিড়াল জয়কে চেনে যেন। দেখা হলে লেজ নেড়ে পিছে হাঁটা শুরু করলো। ওরা জয়ের হাতের বিস্কিট, রুটি, কেক সব খায়। আজও কোথাও বেড়ানোর আছে বোধহয় দুই ভাইয়ের। তারা কোনো
কিছুর খোঁজে যাবে, সফল হয়ে ফিরবে আজ। গোসল করে দুজন কিসের এক আলোচনায় বসেছিল, সেখানে কারো উপস্থিতি নট অ্যালাউড। এরপর হামজা বেরিয়ে গেছে কোথাও, জয় ঘুমিয়ে পড়ল। এই ফাঁকে অন্তু যায় একবার নিচের তলার বড় ঘরে। বাকি সব ঠিক আছে, মেয়েগুলো আর নেই। মদের কেস অর্ধেকের বেশি চলে গেছে, যা আছে তা সম্ভবত নিজের জন্য রাখা। বাচ্চাদের খোরাক হিসেবে যা পানি এবং খাবার দাবার দেওয়া হয় সেটাও অমানসিকভাবে, যাতে ওরা মরবেও না, বাঁচাও হবে কঠিন। অন্তুর নিজ বিচক্ষণতায় এতে একটা আন্দাজ করে, এতে যদি মারা হবেও তবে সেটা পরে, এবং খুব একটা শাস্তি দেবার নয়, কারণ ওরা এখনো কিছু করেনি, ছোট মানুষ। ওদের বড়জোর দুনিয়া থেকে মিটিয়ে দিতে মেরে ফেলা হবে, কিন্তু এই যে শাস্তিগুলো ওদের দেওয়া হচ্ছে এটা কোনো উদ্দেশ্য মাফিক। এরা কাউকে খুঁজছে, কাউকে কাবু করতে চাইছে। বড়শির আগে যে টোপ দেয়া হয় মাছ শিকার করতে, বাচ্চাগুলো আপাতত সেই টোপ হিসেবে কাজ করছে। দিনের আলো প্রবেশের ছোট্ট কোনো ছিদ্রও নেই সেখানে। সিঁড়ির ওপরে লম্বা বারান্দায় ঘুটঘুটে অন্ধকার, সেখান থেকে আলো আসার জো নেই। অন্তু তবু দাঁড়িয়ে থাকে আব্দুল আহাদের শুকনো মুখখানার দিকে। আধো অন্ধকারে সে আসরের নামাজ আদায় করছে। তার পেছনে জামাত দাঁড়িয়েছে। পুচকে একটা সমাবেশ, তার স্বৈরাচাররা ভয় পাবে না কেন? এই সমাবেশকে এভাবে চলতে দিলে এই পুচকে সমাবেশ কি একদিন বিশালাকার তাগড়া শিবিরে যুবকের সমাবেশে পরিণত হবে না? হবে তো, ভয় পাওয়া জায়েজ। অন্তু নির্নিমেষ চেয়ে থাকে। রুকু থেকে যখন সিনা চওড়া করে আব্দুল আহাদ সোজা হয়ে দাঁড়ায়, ঠিক যেন সিনাটা 10 মাইল প্রশস্ত পাহাড়ি ঢালের ন্যায় শক্ত অটল, যে বুকে বুলেট লাগলে ফিনকি দিয়ে বেরিয়ে আসবে তাজা গরম রক্ত। তবুও মাথা নোয়াবার নয়, কেউ আসছে, হেঁটে আসছে এদিকেই। অন্তুর হৃদযন্ত্র অতি সক্রিয় হয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে এক প্রকার আতঙ্কিত ও শিহরণ নিচে নামছে। হামজা আসছে। এরপর অন্তু ফিরে তাকায় না। শরীরের সংবেদী পেশিগুলো অসাড় হয়ে আছে। পা থমকে দাঁড়িয়ে রইল। কেউ হেঁটে এসে পিছনে খুব কাছে দাঁড়ায় নির্লজ্জের মতো। শরীরের গন্ধটা অন্তুর চেনা। চোখ দুটো শক্ত করে বুঝে প্রস্তুত হয় সে পরিস্থিতি সামলাতে। বাচ্চারা তখনও নামাজ পড়ছে। ছোটগুলো ভয় পাচ্ছে, নামাজে হাত বেঁধে আর চোখে ভয়ার্ত দৃষ্টি ফেলছে জয়ের দিকে। জয় কিছু বলল না মুখে। অন্তুর হাতটা চেপে ধরল। তাতে মনে হলো অন্তুর হাতের রগগুলো মটমট করে ছিঁড়ে যাচ্ছে। পশুর মতো ভোতার আগে গজরাতে গজরাতে টেনে ঘরে নিয়ে গিয়ে দরজা আটকায়। তখন মাগরিবের আজানের সময় হয়ে এসেছে প্রায়। আশ্চর্যজনক ব্যাপার, এই বড় ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতে আরো দুজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখলো অন্তু। জয় কেবল চোখের ইশারা করতে ওরা দ্রুত সিঁড়িঘরের দরজা আটকে দেয়। অর্থাৎ এখানে অন্য লোকেরাও আসে, তবে বাগানের পথ দিয়ে। জয় দেয়ালে কনুই ঠেকিয়ে দাঁড়িয়ে আঙ্গুলে কপাল ঘষছিল। বারবার ঠোঁট ভেজাচ্ছে। নিচের ঠোঁট কামড়ে ধরে এদিক ওদিক তাকাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে বেশ ভালোই শিখেছে আজকাল। আজ আর অশ্রাব্য ভাষায় বকে উঠল না। অন্তু সামনে এসে দাঁড়ায়। ওদের কেন আটকে রেখেছেন? তা জেনে তোমার কাজ নেই, এসব থেকে দূরে থাকো। আমি জানতে চাইছি কেন ওদের আটকে রাখা হয়েছে। ওই পাঞ্জাবি পরা ছোট্ট ছেলেটাকে? মাদ্রাসা ছাত্র। নির্বিকার জবাব দিচ্ছিল জয় একের পর এক। ওর বুকে কোরআন ছিল। জয় ভ্রুকুচকে ঠোঁট বাঁকায়। হাফেজো। ওদের আটকে কেন রেখেছে? অন্তু গর্জন করে উঠল। নতুন তো না কিছু, এর আগে শোনোনি কখনো মাদ্রাসা ছাত্রদের আটক অথবা হত্যা করার ঘটনা? আস্তে কথা বলো, থাপড়ে কান টান দিয়ে রক্ত বের করে দেবে একদম। গলার সাউন্ড আসতে হয় না? না কেন করা হয় এসব? জামাত শিবিরের ছেলে ওরা, দেশদ্রোহী, শালারা জঙ্গির দল। আর একটা প্রশ্ন করবা না। ওদেরকে আপনারা কেন আটকে রেখেছেন? ওপর মহলের হুকুম। উপর মহল? কোন উপর মহল? আপনি কে? জয় আমির। অন্তুর স্বর ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠছিল। বহুদিন পর তার এই রূপ। কিছুদিন বেশ শান্ত ছিল। আপনার আব্বু জাভেদ আমির যোদ্ধাপরাধারী ছিলেন না? দাদু জলিল আমির মুক্তিযোদ্ধা ছিলেন। আর অন্তু অবাক হয়ে যায়। জয় ঠোঁটে ঠোঁট গুজে কপাল কুচকায়, এরপর আলতো হাসে। আচ্ছা, ফ্যামিলি হিস্ট্রি জানতে চাও? আগে বলবো না? তোমার হক আছে তো, কিছুই জানো না তেমন শ্বশুরবাড়ি সম্বন্ধে। মুক্তিযোদ্ধা ছেলে যুদ্ধাপরাধী? কোনো সংবিধানে এমন না যে মুক্তিযোদ্ধা ছেলেরা যুদ্ধ অপরাধী হতে পারবে না। ছোট চাচা জর্নাল আমির রাজাকার ছিলেন তো। ঘাড় বাঁকা করে তাকায় জয়। সোজা ভাষায় বলুন, পুরো পরিবারটাই কসাই ছিল। দুপাশে মাথা নাড়ে জয়। না, তা আবার ছিল নাকি? আমার 7 পুরুষের কেউ কোনো কালে মাংসের ব্যবসায়ী করে নাই। আমার দুলুভাই ছিলেন মশলা ব্যবসায়ী, সেই আমলে বিদেশের সাথে মশলা কারবার করতো আর কি। আমার বাপ চাচা ছিল কাঁচামালি ব্যবসা। আমি অবশ্য বেকার, তবে তুমি যদি কোনোদিন সংসার টংসার করতে আন্তরিকভাবে রাজি হও তাহলে একটা কাম কাজ শুরু করতে পারি। মেয়ে লোক আবার বেকার বেটা ছেলেকে পছন্দ করে না। কথা ঘোরানো শেখাবেন আমায়? খুব দক্ষ আপনি বিষয়টাতে। জয় গম্ভীর হলো। তুমি এইসব থেকে দূরে থাকো আরমিন। তোমার প্রতিবাদী চিন্তা ভাবনা আজ তোমাকে এত দুর্ভোগে এনেছে।
সহ্য করে যে বেঁচে থাকে সে। চিরকাল। জয় তাকায়। অন্তু তাচ্ছিল্য হাসে। চিরকাল বেঁচে থাকে যারা সহ্য করে, তারা অমর হয়ে যায় আর জীবনে মরে না। স্বাভাবিক মৃত্যু আর সংগ্রামীদের মৃত্যু একরকম হয় না। পচে মরা শখ হয়েছে কেন? সহ্য করে আজ বেঁচে থেকে আগামীতে যদি মৃত্যুর হাতে ধরা দিতেই হয়, আজ মরবো তো এখন মরবো। কুকুরের মতো জিহ্বা বের করে শ্বাস নিয়ে বাঁচতেই। সহ্য করে চুপ থেকে প্রতিবাদ না করে যদি গড় আয়ু হিসেবে বড়জোর 60 বছরের বেশি না বাঁচা যায়, তবে আমার বুকের ভেতরে যে আগুন জ্বলছে সেই আগুনে আপনাদের ঝলসে মরতে শুধু 60 সেকেন্ড বাঁচতে চাই। এর বেশি একটা শ্বাসও ফেলবো না এই নারকীয় দুনিয়ায়। এই অপরাধের সাম্রাজ্যে কয়েক যুগ বেঁচে থেকে শোষিতদের হাতে শোষণ হবার চেয়ে কবরের মাটি অসীম শান্তিদায়ক। রক্তমাখা শরীরে আমি ওই মাটিতে মিশতে চাই। জয় অনেকক্ষণ চুপচাপ চেয়ে থাকে অন্তুর ক্ষিপ্ত মুখখানার দিকে, পরে বলে, আর একবার ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তোমার এই ইচ্ছাটা পূরণ করে দেব। গড়ালি পা দুটো কেটে পঙ্গু হাসপাতালে এডমিট করে রেখে আসবো। বাঁচার ইচ্ছা না থাকলে কাউকে জোর করে বাঁচিয়ে রাখা ঠিক না। তার আগে আপনাকে আমি জাহান্নামের রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসবো জয়ামির। আপনাকে অনেক সুযোগ দিয়েছি, মানছি আপনাদের রাজত্ব চলছে, তবু মানুষই তো আপনারা। মেরে মরলে আর কি, আমার তো আর পিছুটার নেই কিছুর। জয় দেয়াল থেকে সরে এসে ঝাঁকি মেরে অন্তুকে দুহাতের বাঁধনে পড়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে ধরে। দাঁত চেপে চাপা গলায় বলে, এ চুপ, এত কথা কোস কে তুই? শালি চুপ থাক। কেন বাঁচাতে চান আমায়? আপনার মতো জানোয়ারের সহায়তায় বেঁচে থাকার কোনো লালসা তো আমার নেই। জয় কথা বলে না কিছুক্ষণ, তাকিয়ে থাকে চুপচাপ। টুপ করে অন্তুর গলায় একটা চুমু খেয়ে অযত্নে বেড়ে ওঠা দাড়ি ঘষে অন্তুর গলায়। ছিটকে যাবে তাই চেপে ধরে রাখে অন্তুকে। কিছুক্ষণ পর অন্তুর মুখের খুব কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, যা হচ্ছে দেখে জারমিন, তোর কিছু করার নেই এই বিষয়ে। বড়জোর আমাকে মেনে নিতে পারিস। আমি খুব একটা খারাপ না, অন্তত তোর জন্য। অন্তু মুখটা শক্ত করে অন্যদিকে ফিরতে চায়। আবার একবার জন্মই যদি প্রার্থনা থাকবে, সেবারেও যেন এই আপনাকে না ভুলি। আর আমার ঘৃণায় যাতে এক রত্তি পরিমাণ কমতি না আসে সেকালেও। জয় গা দুলিয়ে আওয়াজ করে হাসে। আমিন আমিন, তোমার আল্লাহ কবুল করুক এই ফরিয়াদ। আপনি নাস্তিক? না না, তা তো ঠিক না, কিন্তু আমার মতো পাপীদের তোমার আল্লাহ উপাসক হিসেবে মানে কিনা তা তো জানা নেই। মাঝে মধ্যে যখন ভদ্রলোকের মতো কথা বলে জয়, তখন খুব নিখুঁত লাগে শিক্ষিত হিসেবে। অন্তু রুষ্ট চোখে অবুঝের মতো চেয়ে থাকে। দরজায় করাঘাত পড়ে। জয় শীতল পায়ে দাঁড়িয়ে থাকে। অন্তু তাকায়। তার অস্থির চোখ দুটো একবার শান্ত জয়কে দেখে, আরেকবার দরজার দিকে চায়। দরজার উপর থেকে হামজা এবার ডেকে ওঠে। জয়, হামজা ভেতরে এসে অন্তুর সামনে দাঁড়িয়ে নরম গলায় বলল, চাবিটা দাও। ওদেরকে ছেড়ে দিন, ওদের সাথে কোনো শত্রুতা নেই আপনাদের। ওরা কষ্ট পাচ্ছে শুধু। ওদের খামোখা আঘাত করে নিজেদেরকে জানোয়ারের প্রমাণ করার মাঝে বাহাদুরি নেই। মেয়র সাহেব, ওরকম আঘাত আমরাও সয়েছি, বহুত সয়েছি। আরাম করে গড়িয়ে এত দূর আসিনি। জয়ের পিঠের দাগগুলো দেখেছে হয়তো, আমারগুলো দেখবে। আর জিম্মেদার ওই ছোট্ট ছোট্ট শিশুরা ছিল না। শিক্ষিত এবং বুদ্ধিমান মানুষ আপনি। যুক্তিহীন কথা আপনার মুখে খুব কটু শোনায়। চাবি দাও। ছেড়ে দিন ওদের, বাড়ি ফিরতে দিন, যে যার মায়ের কোলে ফিরে যান। চাবি কোথায় রেখেছো? ঘরটা দুলে উঠল বোধহয়। গমগম করে প্রতিধ্বনিত হলো হামজার গর্জনের মতো ভারী ধমকটা। চোখ বিস্ফোরিত হয়ে এসেছে। এতটা উত্তেজিত দেখা যায়নি তাকে আগে। জয় পোশাক পরছিল তখন, আয়নার সামনে গুনগুন করে গান গাইছে। আমি কখনো যোদ্ধা, কখনো বিদ্রোহী, কখনো কবিতার কলি। গোটা ঘর শান্ত, অথচ ক্ষুব্ধ হাতে ওলট পালট করে সেই চাবি পেল না হামজা। আর চাইলও না। ছেলেদের দিয়ে নতুন 3টে বিশাল তালা আনালো। নিজের চাবি দিয়েও নয়, বরং শাবলের আঘাতে পুরনো তালা টুকরো টুকরো করে ভেঙে নতুন 2টো তালা পরপর মারল সিঁড়ির দরজায়। বেরিয়ে গেল 2 ভাই। এরপর রাতটা কাটলো অস্থির। আর খাবারও পেল না বাচ্চারা। রিমি খাবার নিয়ে যায় রাতে একবেলা। আজ নতুন তালার চাবি কারো কাছে নেই, হামজা সাথে নিয়ে গেছে।
অন্তু কয়েকবার চেষ্টা করেছিল তালা ভাঙার, পারেনি। নামাজে সে রাতে খুব কান্নাকাটি করেছিল। শেষ রাতে অল্প একটু পানি খেয়ে রোজা রাখার নিয়ত করলো। উপবাস মানুষকে পরিশ্রুত করে ভেতরের গ্লানি মুছে দেয়। তাছাড়া অন্তু টের পেতে চায় ওই ছোট ছোট বাচ্চারা কি করে না খেয়ে বেলার পর বেলা ওই অন্ধকুটিরে কাটাচ্ছে। এরপর থেকে অন্তু বহু কাল যাবৎ একাধারে রোজা রাখত, দিনের বেলাটা রাতে নামাজে কাটাতো। এরপর আর কখনো তেমন একটা জয় সঙ্গ পায়নি তার। রিমি জানালা দিয়ে ভাঙা চাঁদটা দেখতে দেখতে টের পায় তার গাল বেয়ে বৃষ্টি নেমেছে। এই দোটানায় জীবন কাটবে, কাটতে কাটতে যাবে কত দূর। হামজা ধূর্ত, কেবল বাড়ির নিঃশব্দ পরিবেশের কাছ থেকেও সে পুরো ঘটনার বিবৃতি পেয়ে যেতে পারে, তার দক্ষতা অথবা অভিজ্ঞতা। আজ যখন দুপুরের পর পৌরসভার অধিবেশন বৈঠক শেষে হামজা বাড়ি ফিরল, তখন অন্তু বড় ঘরে। একথা বুঝতে তার সমস্যা হলো না, জয় ঘুমাচ্ছিল। রিমি অন্তত হামজার সম্মুখে মুখের অভিব্যক্তি লুকোতে খুব কাঁচা। সে সামনে দাঁড়িয়ে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছিল। হামজা রুমে এলো, পাঞ্জাবিটা খুলল, একটা ফতুয়া পরে জয়ের রুমে গেল। তখন জয় ঘুমোচ্ছে। জয় ডেকে বলল, আরমিন রুমে নেই। ব্যাস সংক্ষিপ্ত একটা তথ্য দিয়ে সে নিজের ঘরে চলে গেছে। জয়ের মাথায় স্ফুটন শুরু হয়ে যায়। অথচ অন্তুর সামনে গেলে আজকাল আর আগের মতো খ্যাপাটে হতে পারে না। যে মেয়ের চোখে ভয় নেই তাকে ভয় দেখানোটাও সময়ের অপচয় ছাড়া কিছু না। হামজা রুমে এলো। রিমি অস্থির হয়ে বিছানায় বসছে, উঠছে, এ কাজ ও কাজ করতে চাইছে, অথচ হাতে কাজ উঠছিল না। হামজা এসে বসলো বিছানায়। রিমি তাকাতে পারে না ওই শান্ত চোখে। আয়না দেখে ভারী মুখটা, চাপদারিতে শ্যামলা চেহারাটা দারুণ মানায়। রিমির দাদি বলতো, পাঠার মতো শরীর, হেই দানবের লগে আমার কুট্টি রিমারে বিয়া দিস না রে। অথচ সেই বিশাল আকৃতির লোকটা কখনো কিছু চাপিয়ে দেয়নি রিমির উপরে, বরং ওর ছোট্ট বয়সের জেদগুলোকে একজন অসীম ধৈর্যশীল অভিভাবকের মতো মেনে চলেছে। একবার রিমির কলেজে দুটো ছেলে রিমিকে কটূক্তি করেছিল। হামজা পাটোয়ারি বউ কথাটা উল্লেখ করে নোংরা কথা বলেছিল। হামজা সেই ছেলে দুটোর কি করেছে তা অজানা। একদিন রাতে রিমিকে নিজের কোলে বসিয়ে নরম করে বলেছিল। পড়ালেখার কি খুব ইচ্ছে আপনার ম্যাডাম? রিমি বলল, না, আমার পড়তে একটুও ভালো লাগে না, এক্সট্রা ঝামেলা। হামজা হেসেছিল। তো কি করতে ভাল লাগে? রিমি লজ্জায় লাল হয়ে মাথা নত করে, মুখে বলতে পারেনি। আমার সংসার করতে ভালো লাগে, আমার বয়সটাই তো এমন। সংসারের কাজকর্ম করা, বউ বউ সেজে থাকা, আপনার সেবা যত্ন স্পর্শ, এছাড়া কিছুই ভাল লাগে না। হামজা বলেছিল, তাহলে পড়ালেখা ছাড়িয়ে দিই, ইন্টার পরীক্ষাটা দিয়ে আর পড়তে হবে না। মন থেকে বলবে তুমি রাজি। বিয়ের কবুল পড়াচ্ছেন? খিলখিল করে হেসে উঠেছিল রিমি। এরপর পড়ালেখা করা হয়নি। আর যখন ক্ষমতার অগ্রগতি হচ্ছিল হামজার, রিমির আনন্দ লাগেনি, আবার খুব লেগেছে। হামজার স্বপ্ন শুনতে শুনতে সেও চাইতো হামজা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। সে হবে মাননীয় সংসদ সদস্য, যাকে বলে ওই এমপির বউ। কিন্তু মাঝারকে মারার পর তাদের মাঝে যে ভাঙনের সুর বেজেছিল তাও ঠিক মিটে যেত। কিন্তু তারপরই একদিন এলো রিমির উপর এক জঘন্য প্রস্তাব। রিমিকে নিয়ে হামজা গেল একদিন বড় ঘরে। ও ঘরে প্রথমবার গিয়ে রিমির দম আটকে এসেছিল। মনে হচ্ছিল হামজার সাথে কোনো কবরে নামছে। জাপটে ধরেছিল হামজাকে। হামজা আশ্বাস দিয়েছে, কিচ্ছু হবে না, তুমি ওদের খাবার দেবে একবেলা। আরমিন বিয়ে হয়ে আসার কিছুদিন আগে একপাল বাচ্চাদের আনা হলো। তাদের কিছুদিন রাখা হয়েছিল। এক রাতে তাদের নিয়ে যাওয়া হলো মালটানা ভ্যান গাড়িতে করে। কোথায় নিয়ে গিয়ে হত্যা করে ফেলা হয়েছিল। শুধু বাচ্চাদেরই নয়, যুবকদেরও আনা হতো, টর্চার করা হতো, ওদের কিছু জিজ্ঞাসা করা হতো, কিছু স্টেটমেন্ট চাওয়া হতো। না দিলে মৃত্যু অথবা কারাগার। আপত্তিকর স্টেটমেন্ট। এসবের পর আজ অবধিও রিমি হামজার মাঝে সেই পুরনো সম্পর্ক ফিরে আসেনি। দোটানা টানাপোড়ানে কেটে গেছে বহুদিন। রিমি ঘেন্নায় লজ্জায় দুটো বাচ্চা নষ্ট করেছে ভ্রূণ, অথবা তাও আগের অবস্থায় ওষুধ খেয়ে, তা হামজা জানে না। রিমি চায় না তার বাচ্চা পৃথিবীতে এসে এমন বাপ চাচার সংস্পর্শ পাক, এমন একটা বাড়িতে এসে পালিত হোক যে বাড়িটা কুলুষিত, অমানুষদের বাস, যেখানে প্রতিটা সদস্যের মাঝে নোংরামির বীজ আছে। হামজাকে দেয়া তার সবচেয়ে বড় এবং নীরব শাস্তি বাবা হওয়া থেকে বঞ্চিত করা। কারণ যে লোক অন্যের সন্তানকে এভাবে অমানসিক অত্যাচার করতে পারে তার বাপ হওয়ার অধিকার নেই, কশ্চিন কালেও নেই। অথচ হামজা মনে মনে একটা বাচ্চার জন্য মরিয়া। তবুও কোনোদিনও মুখ ফুটে রিমিকে কিছু বলে না। হয়তো ও মেয়েটা নিজের অক্ষমতা নিয়ে কষ্ট পাবে, অথচ হামজা জানে না রিমি সুস্থ। প্রথম দিকে তার বয়স কম থাকায় বাচ্চার কথা চিন্তা করা হয়নি। পরে হামজার ধারণা রিমি অসুস্থ হয়তো, অথবা নিতে চায় না। এসব ভাবলে রিমির বুক পুড়ে যায়, খান খান হয়ে আসে ভেতরটা। সে মা ছিল সেই সকল অনাগত সন্তানদের।
পাপ করেছে। পাপীদের আশেপাশে থেকে সেও কঠোর পাপী হয়ে গেছে। তার বাবার বাড়িটাও রাজনীতির ছায়া ছিল, কিন্তু অন্দরে কখনো সেসবের দাগ লাগেনি। বাইরে বাপ চাচারা কি করেছে তা নিয়ে ভেতর বাড়ির কোনো সম্বন্ধ ছিল না। হামজা বিছানায় বসে থাকে অনেকক্ষণ, মাথা নিচু করে। রিমি আয়নাতে দেখছিল ওকে। মাথার ঘন চুলগুলো এলোমেলো হয়ে আছে। দুই ভাইয়ের দাড়িটা অযত্নে বড় বেড়েছে, দেখতে অন্যরকম সুন্দরী লাগে। একসময় হামজা রিমিকে ডেকে পাশে বসায়। অল্প চুপ থেকে জিজ্ঞাসা করে। এত নারাজ তুমি আমার ওপর? রিমি কথা আটকে আসে, তবু বলে। তা কেন বলছেন? আমার বিশ্বাসকে তুমি... আপনি কি আমাকে বিশ্বাসঘাতক বলতে চাচ্ছেন? হামজা তাকায়, চোখ তোলে। রিমি জমে গেল যেন, চোখ নামায় সঙ্গে সঙ্গে। হামজা জিজ্ঞাসা করে। আমার চাবি এখনো তোমার ড্রয়ারে, তোমার কাছে? আরমিন, চাবি কোথায় পেল রিমি? রিমি কথা বলল না। হামজা পা টান করে দিয়ে রিমির কোলে মাথা রাখে। থরথর করে কেঁপে উঠল রিমি। এক দৃষ্টে চেয়ে থাকে হামজা কিছুক্ষণ ওর মুখের দিকে, ফের উঠে বসে। রিমিকে ঘুরিয়ে নিজের মুখোমুখি বসায়, মুখ হাতের আজলায় ধরে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করে। কি চাও বলো? আরমিনের মতো ওদের ছেড়ে দেবার আর্জি ছাড়া যে কোনো কিছু কবুল আস, বলো কি চাও? রিমির চোখ ভরে উঠেছিল চট করে। এই লোকের সামনে টিকে থাকা বড় মুশকিল তার জন্যে। যার প্রশস্ত বুকে মুখ না লুকালে একসময় একটুও চলতো না, সেই লোকটা থেকে সে এত দূরে দূরে কেন আজ? পরিস্থিতির কাঠিন্য নিতে দম ফুরিয়ে যাবার জোগাড় যে। পানিটুকু চোখ বেয়ে গড়িয়ে পড়ার আগে রিমি বলে। আপনি যা নিষেধ করেছেন, আমি যদি সেটা চাই? হামজার শান্তভাবে মাথা দোলায়। শর্তের খেলাপি হয়ে যাচ্ছে, অন্য যে কোনো কিছু চাও। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। অনেক প্রশ্ন। রিমি হামজার হাত দুটো নিজের চোয়াল থেকে সরিয়ে দেয়, জিজ্ঞাসা করে। জয় ভাইয়ার মতো আপনারও নারী দোষ আছে? আরমিন বড় ঘরের পাশে অনেক খারাপ মেয়েকে দেখেছে। হামজা হাসলো। অনেক কিছুই দেখে ফেলেছে সে। উত্তর দিন, নারী দোষ আছে? ছিল। বিস্ফোরিত আহত চোখে তাকায় রিমি। হামজা ছটফটিয়ে উঠে। বোধহয় প্রথমবার তার চোখে কাতরতা লক্ষ্য করা যাচ্ছিল। সাফাই গাওয়ার মতো করে বলে। বহু বছর আগে ছিল, যখন আমি একদম যুবক। এরপর ধীরে ধীরে সোসাইটিতে যখন নামগাম বাড়ছিল, দায়িত্ব ও ব্যস্ততা বাড়ছিল, তখন সেসব কমে এলো। আবার তখনই একদিন ঝন্টু কাকার বাড়িতে তোমাকে দেখলাম। বিশ্বাস করো, আর কোনোদিন কোনো মেয়েলোককে ছুঁইনি। চট করে রিমি মুখ হাত ছোঁয়ায়। তোমাকে ছুঁয়ে বলছি, আর কাউকে ছুঁইনি আজ পর্যন্ত। এরপর আর বেশি দিন অপেক্ষাও করিনি। এই জন্য তাড়াতাড়ি বিয়ে করে তুলে আনলাম। বিয়ের আগে ছেলে মানুষের দোষ ধরতে আছে? তখন তো তুমি ছিলে না, বিভিন্ন ক্লাবে স্লাবে যেতে হতো, তখন নিজেকে সামলানো যায়নি। কিন্তু তোমাকে দেখার পর আর না। নয়তো তুমি তখন একেবারে ছোট। অত ছোট বয়সে বিয়ে করতাম না, একটু বড় হতে দিতাম। কিন্তু আমি জানতাম এই দিন একদিন আসবে, সেদিন জবাব দিতে গেলে লজ্জিত হতে হবে। কথা বলার সময় গাইগুই করা পছন্দ না আমার। যে কোনো পাপকে স্বীকার করব, সেটাও বুক ফুলিয়ে, নয়তো নিজেকে পাপের চেয়ে বেশি ছোট লোক মনে হয়। এই স্বভাবটা জয় খুব পেয়েছে। এই দিনটাকে ফেস করতে চাইনি। রিমি বুঝতে পারছিল না কি করবে, কি বলবে, অথচ বুকে এক প্রকার ব্যথা জড়িয়ে ধরছিল। ওদের কেন ধরে রেখেছেন? কাজ আছে। কি কাজ? সব কি বলা যায়? বললেই বুঝবে। তবু শুনি। না, শুনতে হবে না। কিছু কঠিন শোনায় হামজার স্বর। দুজনাই চুপচাপ মুখ ফিরিয়ে বসেছিল অনেকক্ষণ। কারো কোনো কথা নেই। দুজনের ভেতরে জমাটবদ্ধ অপরাধবোধ নাকি তীব্র অনুযোগ পালা দিয়ে ওঠানামা করছিল। এক দুর্বোধ্য তিক্ত আবেগানুভূতি নিঃশব্দ ঘরটাতে ঘুরপাক খাচ্ছিল বাতাসের দোলনে। তখনই এ জয়ের ঘর থেকে চাপা বাকবিতণ্ডা কানে এলো। হামজা উঠে গেলে পিছে পিছে যেতে হলো রিমিকে। এরপর লোকটা তালা মেরে শেষ একবার ঘরে এসেছিল, তবু কোনো কথা হয়নি। আজ আর রিমির কাছে ঘড়িটা পড়িয়ে চাইল না। রিমিও এগিয়ে গেল না, বেরিয়ে গেল দুই ভাই। রিমি চুপচাপ বসে থাকে জানালার ধারে। এত ভাবনা আর দ্বিধাদ্বন্দ্ব, ভেতরে উতাল পাতাল হচ্ছে, মাথাটা যেন ছিঁড়ে পড়বে। একাধারে অনেকক্ষণ কান্না করার ফলে মাথাটা স্বাভাবিকের তুলনায় শতগুণ ভারী মনে হচ্ছে। বুক পোড়ার ধোঁয়া যেন আকাশে মেঘ হয়ে উঠছিল। তার নির্বাক চোখে দেখে গেল সে পুরো রাত দুটোর দিকে মুস্তাকিন দিনাজপুরে পা রাখলো। ঢাকায় একটা কাণ্ড ঘটেছে। তা হয়তো এসে পৌঁছেছে দিনাজপুর, অথবা পৌঁছায়নি। বাস টার্মিনাল ফাঁকা, রাস্তাঘাট শ্মশান হয়ে আছে। তারা কয়েকজন যারা বাস থেকে নামলো তারাই কেবল মানুষ। গাড়ি তেমন নেই, হেঁটে যেতে হবে। ফ্ল্যাটটা এখনো ছাড়া হয়নি, তবু সেখানে যেতে ইচ্ছা করলো না। অন্য কোথাও যাওয়া দরকার।
কত মাস পরে সে দিনাজপুরে এলো আবার মনে নেই তার। হাঁটতে হাঁটতে একসময় যখন অন্তুদের বাড়ির বেশ কাছ দিয়ে অতিক্রম করছিল, তখন সে অদ্ভুত দুঃসাহসী আর অল্প স্বল্প বোকা নারীটির ভীষণ সুশ্রী মুখ ভেসে উঠল চেহারায়, ভীষণ স্নিগ্ধ। মাথার ওড়না ছাড়া সে একবার দেখার সুযোগ পেয়েছিল। সে রাতটার কথা মনে পড়ে দীর্ঘশ্বাস ফেললেও। সে ছিল তখন পুলিশ অফিসার। পরিচয়টার মায়ায় পড়েছিল সে, তবু মেয়েটিকে অপমানের হাত থেকে রক্ষা করতে পারেনি। আজ সেই পরিচয় নেই, পরিচয় রাখার দরকার নেই। নারীটির উপর তার দুর্বলতা আজও মিথ্যা নয়। মনে পড়লেই বুকটা তিরতির করে জ্বলে ওঠে। তাতে কি, যে মেয়ের কপালে সুখ থাকে না, কোথাও থাকে না, তার কাছেও কি আরমিন সুখী হতো? হাসলো মনে মনে। সে এমনভাবে এসব ভাবছে যেন সব ঠিকঠাক হয়ে গেছিল। কখনো তো সেই মনের দৌর্বল্য প্রকাশই করা হয়নি। তার সুদর্শন চেহারের মায়ায় পড়ার মতো মেয়েও নয় হয়তো সেই নারী। দিনাজপুর ফেরা তার কিছু উদ্দেশ্য হাসিলের জন্যে। তা ফুরলে আবার সে ফিরে যাবে এই জেলা ছেড়ে। সেই কটা দিন সেই অস্থায়ী পরিচয়ের পুরো ফ্ল্যাটেই থাকবে বলে ভেবে নিল। কিছুদিনের সেই অবাস্তব পরিচয়টার একটা মায়া পড়ে গেছিল কেমন। হাঁটতে হাঁটতে অনেক দূর এসে গেছে, টেরই পায়নি। সামনের রাস্তা পেরোলে বিশাল হোটেল। এখান থেকে ভবনটির মাথা দেখা যায়। জলজলে ইংরেজি অক্ষরে নিজের নাম জানান দিচ্ছে। উদাস পায়ে হেঁটে এগিয়ে গেল সে সেদিকে। কদিন আগে হঠাৎই তরুর কাছে কল এলো সেই লোকটার, যে শুধু তার জন্মদাতা হিসেবেই বাপ, আর কিছু না। তরু বিশ্বাসই করতে পারেনি। যে মূর্খ লোকটা মেয়ে বলে পরিচয় দেয়নি কখনো, সে কেন কল করে মিষ্টি করে রাখছে। তার অপরাধ, তার মায়ের গর্ভে একের পর এক শুধু মেয়ের জন্মেছে। আর মেয়েরা তো কামাই করে খাওয়ায় না, ওদেরকেই আরো বসিয়ে খাওয়াতে হয়। উপরন্তু বিয়ে শাদী দিতে গেলে কত ঝামেলা, খরচা। কথায় কথায় সেই লোক বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।